আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালে পরীক্ষার্থীরা ইংরেজি প্রথম পত্রের প্রিপারেশন নিয়ে হয়তো অনেকের মনে হতে পারে, অনেকের না, আমার মনে হয় সকল শিক্ষার্থীরই মনে হচ্ছে যে ইজি একটা পরীক্ষা, ইনশাল্লাহ কালকে পরীক্ষার হলে আমি দিব। যদি আমি যেভাবে গাইডলাইন দিয়েছি সেভাবে প্রিপারেশন নিতে পারো তাহলে অবশ্যই বাংলা দ্বিতীয় পত্রের মতো ইংরেজি প্রথম পত্র তুমি একটা বেস্ট পরীক্ষা দিতে পারবে। তবে তার পাশাপাশি তোমাকে এইটাও মাথায় রাখতে হবে, এটা কাকতালীয় কোনো 1 বছর 2 বছর না। আজ পর্যন্ত যতগুলো বোর্ড পরীক্ষা হয়েছে প্রত্যেকটা বোর্ড পরীক্ষায় সবচেয়ে বেশি পরিমাণ শিক্ষার্থী খারাপ রেজাল্ট করে, ফেল করে একমাত্র সাবজেক্ট, সেটা হচ্ছে ইংরেজি। মাত্র 250 টাকা যারা এখনো আমাদের শেষ মুহূর্তের চূড়ান্ত সাজেশন কোর্সে যুক্ত হওনি, দ্রুত করো। পরীক্ষার আগ মুহূর্তে আমাদের কোর্সে যুক্ত হলেই পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নোত্তর সকল গ্রুপের পিডিএফ আকারে, লিখিত অংশের একদম শর্টকাট টেকনিক পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশের শর্টকাট টেকনিক পিডিএফ আকারে, পড়াশোনার দুর্দান্ত সব গাইডলাইন, ইংরেজি এবং আইসিটির দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, সেই সাথে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ফুল সাপোর্ট, সবকিছু থাকছে আমাদের মাত্র 250 টাকার কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নম্বরে 250 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে, সাথে সাথে তোমাকে কোর্সে যুক্ত করে নিব। তখন থেকে শুরু হবে তোমার A+ প্রস্তুতি। সেটা ইংরেজি প্রথম পত্র হতে পারে অথবা দ্বিতীয় পত্র হতে পারে, অর্থাৎ দুইটা সাবজেক্ট মিলে শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে খারাপ রেজাল্ট করে। এটা যদি শুধুমাত্র 25 সালে হতো তাহলে বলতাম যে বিগত বছরে 25 সালে খারাপ রেজাল্ট করেছে, 26 সাল আলাদা ভালো করো, 24 সালে ভালো হয়েছিল, এটা বলতে পারতাম। কিন্তু বিষয়টা এরকম না, 24এও খারাপ হয়েছে, 25এও খারাপ হয়েছে, 26এও খারাপ হবে যদি তোমরা আগে থেকে সতর্ক না হও। ইংরেজিতে এত পরিমাণ শিক্ষার্থী খারাপ রেজাল্ট করার কারণ কি? শুধুমাত্র খারাপ বলবো না, খারাপ বললেও এটা ভুল হবে। খারাপ তো হিউজ পরিমাণ, কয়েক লক্ষ শিক্ষার্থী করে। ফেলের সংখ্যাটা বলি, ফেলের সংখ্যাটাই প্রায় লাখের কাছাকাছি থাকে। অর্থাৎ আমাদের প্রতি বছর যে 3 লক্ষ 4 লক্ষ করে টোটাল ফেল যায় না, এর ভিতর অধিকাংশ শিক্ষার্থী ফেল করে ইংরেজিতে। কিন্তু এর কারণটা কি একটা শিক্ষার্থীও আজ পর্যন্ত বোঝার চেষ্টা করে না। যদি বুঝতে পারতো তাহলে হয়তোবা সকল সাবজেক্টের প্রিপারেশন ছেড়ে রেখে আগে ইংরেজির প্রিপারেশনটা নিয়ে রাখতো। যে ইংরেজিতে ভালো রেজাল্ট তো দূরের কথা, মিনিমাম 5টাও আমরা উঠাতে পারি না। প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি, যদিও আমাদের যে প্রাইভেট গ্রুপ 250 টাকার গ্রুপে শিক্ষার্থীরা যুক্ত আছে, ওইখানে আমি এই রিলেটেড একটা নির্দেশনা দিয়েছি। বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার আগে নির্দেশনা দিয়েছিলাম, সে অনুযায়ী প্রিপারেশন নিয়েছে, আলহামদুলিল্লাহ সবাই ভালো পরীক্ষা দিয়েছে। ইংরেজি প্রথম পত্রের ক্ষেত্রেও সেম নির্দেশনা। যদি এই নির্দেশনা মেনটেন করে এখন থেকে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা পর্যন্ত এই কয়েক ঘন্টা যদি জাস্ট স্টাডি করতে পারো, তাহলে ইনশাল্লাহ ইংরেজি প্রথম পত্রে তুমি ভালো করতে পারবে। ইনশাল্লাহ প্রতি বছর যে পরিমাণ শিক্ষার্থী ফেল যায় বা 26 সালেও যে পরিমাণ ফেল যাবে, এই ফেলের লিস্টে আপাতত তোমার নামটা থাকবে না। ইংরেজি প্রথম পত্রে বেস্ট রেজাল্ট করার জন্য তোমার প্রথম কাজ হবে দুইটা পার্টকে আগে ভাগ করে নাও, রিডিং পার্ট, রাইটিং পার্ট। এই দুইটা পার্টকে ভাগ করে নিয়ে টাইমটা মেনটেন করো যে রাইটিং পার্টের জন্য আমি এই কয় ঘন্টা সময় দিচ্ছি, রিডিং পার্টের জন্য এই কয় ঘন্টা সময় দিচ্ছি। এই কয় ঘন্টা সময় আমি রিডিং পার্টটা কমপ্লিট করে ফেলবো এবং এই সময়ের অতিরিক্ত 1 মিনিট সময়ও আমি রিডিং পার্টে দিব না, এর ভিতর কমপ্লিট হয়ে যাবে। রাইটিং পার্টেও সেম কাজটা হবে। যখন তুমি রিডিং পার্টটা পড়বে, তুমি কখনো 20টা 15টা মডেল পড়ে পরীক্ষার হলে যাবে না। বিশেষ করে আমরা যখন স্কুল পর্যায়ে থাকি, কলেজ পর্যায়ে থাকি, যখন আমাদের পরীক্ষা আসে আমরা কি করি, গ্রামারেও এই লাস্টের দিকে কয়েকটা মডেল দেওয়া আছে, তো এই প্যাসেজ রিলেটেড কিছু মডেল আমরা কমপ্লিট করে যাই। হয়তো বা অনেক সময় ওই মডেলগুলো থেকে একটা চলে আসে, বিগত বছরের বোর্ড প্রশ্ন থেকেও একটা চলে আসতে পারে, অথবা টিচাররা নিজেদের মতো করে যা দেয় সেগুলো আমাদের প্রাইভেটে পড়িয়ে দেয়। তো মোটামুটি একটা ভালো রেজাল্ট আমরা কলেজ পর্যায়ে করে ফেলি। কিন্তু বোর্ড পরীক্ষাতে এর একটা নিয়মও তোমার কাজে লাগবে না। না তুমি মডেল কোশ্চেন পড়ে পরীক্ষার হলে কমন পাবে, না তুমি বিগত বছরের বোর্ড প্রশ্ন পড়ে পরীক্ষার হলে কমন পাবে। বিগত বছরের বোর্ড প্রশ্ন পরীক্ষার হলে পড়া এটা হচ্ছে ভাগ্য। মাঝে মাঝে হঠাৎ 2-1 বছর দেখা যায় যে একটা প্রশ্ন মিলে গেছে, ওই যে 3-4 বছর আগে যে প্যারাগ্রাফটা আসছিল ওইটা 26 সালে চলে আসছে, মাঝে মাঝে এরকম মনে হয়। তো আমরা যে সাজেশনগুলো রেডি করেছি সেগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করেই রেডি করেছি। যদি বিগত বছরের বোর্ড প্রশ্নও আসে তাহলে ইনশাল্লাহ আমাদের সাজেশন থেকে আসবে। এখন তোমার লাস্ট মোমেন্টে কাজ হবে মুখস্থ বিদ্যা টোটালি অ্যাভয়েড করো। তুমি 5টা প্যারাগ্রাফ মুখস্থ করেছো, এর ভিতরে একটা তুমি পরীক্ষার হলে লিখবে, এইটা টোটালি অ্যাভয়েড করো। তুমি লাস্ট মোমেন্টে যদি টোটালি ডিপেন্ড করো মুখস্থ বিদ্যার উপর, 5টা প্যারাগ্রাফ বা 10টা প্যারাগ্রাফ কষ্ট করে পড়ে গেছো, অথচ ওইখান থেকে একটাও পরীক্ষার হলে আসলো না, তখন তুমি কিভাবে লিখবে? তোমাকে একটু সৃজনশীল হতে হবে। যে পরীক্ষার হলে শুধুমাত্র প্যারাগ্রাফের নামটা জানা মাত্রই আমি যেন সেই প্যারাগ্রাফটা এত সুন্দর করে উপস্থাপন করতে পারি যেখানে শিক্ষকের নাম্বার কার্ডের কোনো অপশন থাকবে না। এখন আমি যদি 5টা 10টা পড়ে যাই, সেখান থেকে বাই চান্স কোনো ক্রমে যদি মিস হয়ে যায়, তখন আমি সেই প্যারাগ্রাফটা কিভাবে লিখবো? এই লেখার যে নিয়মটা, প্রসেসটা, সেটা শিখে দিতে হবে না? যে পরীক্ষার হলে যদি আনকমন কিছু চলে আসে যাতে আমি লিখতে পারি, লাস্ট মোমেন্টে তোমার কাজ হবে এই প্যারাগ্রাফটা, যে কোনো প্যারাগ্রাফ পরীক্ষার হলে আসলে সেটাকে সুন্দরভাবে কিভাবে গুছিয়ে লিখতে পারবে। জাস্ট টপিকটা, যে প্যারাগ্রাফ কোন নামে আসছে, এই নাম তো আচ্ছা বাংলাতে কিছু ইনফরমেশন কালেক্ট করি যে এই নামে এরকম এরকম হয়ে থাকে, তবে সেই বাংলা কথাগুলো ইংরেজিতে কনভার্ট করি। সবচেয়ে বেস্ট হচ্ছে আমরা তোমাদের জন্য যে পিডিএফগুলো দিয়েছি, প্যারাগ্রাফের লেখার কয়েকটা ফরম্যাট দিয়েছি, এক একটা ফরম্যাটের আন্ডারে 20টা থেকে 30টা করে প্যারাগ্রাফ হয়, ওই 4 থেকে
5টা ফরম্যাট কমপ্লিট করলে মিনিমাম 100 প্যারাগ্রাফ তোমার আয়ত্তে চলে আসবে। সেই 100 প্যারাগ্রাফের বিরুদ্ধে যে কোনো একটা পরীক্ষার হলে আসুক তুমি সহজেই ফরম্যাটগুলো দিয়ে লিখতে পারবে। এইভাবে তোমার সেম কাজ হবে। তুমি থিমের জন্য থিমের ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, যে থিমটা একদম সহজ ইজি ওয়েতে তুমি পরীক্ষার হলে কিভাবে লিখবে। থিম বড় করে লিখতে হয় না, ছোট্ট করে লিখতে হয়, 4 থেকে 5 লাইন। এই 4 লাইন কিভাবে সাজাবে একের পর এক সুন্দর করে সেটা ফরম্যাট রেডি করে দিয়েছি। সামারি ফরম্যাট রেডি করে দিয়েছি, লেটারের ফরম্যাট আছে। তাহলে তোমার দরকার কোনটা? আচ্ছা, কমপ্লিটিং স্টোরি দরকার। কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে আরেকটা কথা বলি, গ্রাফ চার্টও গেলো। গ্রাফ চার্ট আছে, গ্রাফ অথবা পাই চার্ট, পরীক্ষার হলে যে কোনোটা আসুক আমাদের ফরম্যাট আছে। ওই ফরম্যাটটা শিখতে পারলে বা আমাদের ওই ভিডিওটা দেখতে পারলে পরীক্ষার হলে শুধুমাত্র গ্রাফ চার্টের প্রশ্নটা দেখবে আর পরীক্ষার হলে ইজি করে উপস্থাপন করবে। অর্থাৎ তোমাকে এর জন্য 10টা 15টা মুখস্থ করতে হবে না। আমি বারবার করে এই মুখস্থ বিদ্যা থেকে একটু সাইডে আসতে বলছি। এহসানুল হক মিলন 26 সালে যেহেতু ব্যতিক্রমী প্রশ্নপত্র তৈরি করছে, আমাদেরকে আটকানোর জন্য আমাদের প্রিপারেশনটাও হবে ব্যতিক্রমী, যাতে পরীক্ষার হলে যে কোনো কোশ্চেন আসুক আমাকে আটকাতে না পারে। এর ভিতর আরেকটা জিনিস যেটাতে আমি পুরোপুরি তোমাদেরকে শর্টকাট ফরম্যাট অ্যাভয়েড করতে বলবো, সেটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরি এক একটা ফরম্যাট এক এক রকম হয়ে থাকে, এই জন্য এই একটা ফরম্যাট দিয়ে সকল কমপ্লিটিং স্টোরি লেখা যায় না। তবে এখানে কিছু টেকনিক আছে, ওই টেকনিকটা অবলম্বন করতে পারলে কমপ্লিটিং স্টোরি তোমার কাছে একদমই ইজি মনে হবে। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে আমরা যে ফরম্যাটটা রেডি করেছি মাঝখানে কিছু বাদ রেখেছি, আবার লাস্টের ফরম্যাটটুকু দিয়ে দিয়েছি। এখন তোমার কাজ হবে যে কমপ্লিটিং স্টোরি এই ফরম্যাটটা তুমি কমপ্লিট করবে। পরীক্ষার হলে কি করবে, তোমার প্রশ্নে তো কিছু অংশ দেওয়া থাকবে, ওই কিছু অংশ পড়ে তুমি সুন্দর করে একটা টাইটেল বের করবে, নাম বের করবে। নাম বের করার পরবর্তীতে প্রশ্নে যা আছে সেম টু সেম তুলবে। প্রশ্নের অতটুকু তোলার পরবর্তীতে আমরা যে ফরম্যাটের কিছু লাইন দিয়েছি ওই লাইনটা তুলবে। পরবর্তীতে যেই বিষয় কমপ্লিটিং স্টোরিটা তুমি লিখছো সেই রিলেটেড কিছু ইনফরমেশন, কিছু লাইন নিজের মতো করে সুন্দর করে এখানে গুছিয়ে লিখবে। সেটা 5 লাইন হতে পারে, 6 লাইন, 7 লাইন, 8 লাইন হতে পারে। নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে লিখবে। আর লাস্টের ফিনিশিংটা সেমই থাকবে। লাস্টের ফিনিশিং প্রায় সবগুলো কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে একই হয়, শুরুটাও প্রায় সবগুলো কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে একই হয়। মাঝখানের কিছু ফরম্যাট আছে, এই ফরম্যাট যদি আমি রেডি করে দিই ওইটা তুমি সকল কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে ইউজ করতে পারবে না। কিন্তু ওইটা যদি তুমি তোমার প্রশ্ন দেখে দেখে ওই প্রশ্ন রিলেটেড লেখো, তাহলে ওই পুরো ফরম্যাটটা তখন ওই কমপ্লিটিং স্টোরি রিলেটেড হয়ে যাবে। অনেক শিক্ষার্থী আমাকে মেসেজ করে বলছে, ভাইয়া ফরম্যাট ইউজ করলে নাকি পরীক্ষার হলে শিক্ষকরা নাম্বার দেয় না। আচ্ছা, তুমি যে ফরম্যাট ইউজ করেছো এইটা শিক্ষক কিভাবে বুঝলো? মানে এটা শিক্ষক কিভাবে বুঝবে তুমি ফরম্যাট ইউজ করেছো? এমনও তো হতে পারে যে আমরা যে ফরম্যাটগুলো রেডি করেছি সেই ফরম্যাটের লেখাগুলো তোমার বইতে যেরকম আছে তার সাথে সেম টু সেম মিলে গেল বা অনেকাংশে মিল পাওয়া যাচ্ছে। তাহলে কি শিক্ষক ওই বইয়ের লেখাটাও কেটে দিবে, ওইখান থেকে নাম্বার দিবে না? অবশ্যই দিবে। এগুলো টোটালি ভুল ধারণা। ফরম্যাট যদি ফরম্যাটের মতো হয় এবং নিজের সৃজনশীলতা প্রকাশ করে ফরম্যাটের সাথে অ্যাডজাস্ট করে নিজের মতো করে যদি গুছিয়ে লিখতে পারি, তাহলে সেখানে কোনো নাম্বার কাটার অপশন থাকে না, সেখানে শিক্ষক পুরো নাম্বারটা দিতে বাধ্য। সেক্ষেত্রে রাইটিং পার্ট যেভাবে বললাম লাস্ট মোমেন্টে মুখস্থবিদ্যা অ্যাভয়েড করে যেভাবে পড়তে বললাম সেভাবে পড়ো, ফরম্যাটগুলো কমপ্লিট করে যাও। ইনশাল্লাহ রাইটিং পার্ট নিয়ে তোমাকে পরীক্ষার হলে টেনশন করতে হবে না। রিডিং পার্টের জন্য যে প্যাসেজগুলো দিয়েছি ওই প্যাসেজগুলো পড়বে 1, 2, 3 তিনটা প্রশ্নের জন্য। সামারির জন্য যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা কমপ্লিট করবে। যে কোনো সামারি পরীক্ষার হলে তুমি সহজে লিখতে পারবে। সামারি আর থিম এই দুইটা মুখস্থ করার মতো কিছু নাই, কারণ কি সামারি হচ্ছে ওই প্রশ্ন দেখে দেখে প্যাসেজ দেখে দেখে সুন্দর করে লিখতে হয় ওইখান থেকে, অর্থাৎ যে পুরোটা অংশ আছে 3 ভাগের 1 ভাগ লিখবে ছোট করে। আবার থিমও সেম, প্রশ্ন যে যা দেওয়া থাকবে ওইটা দেখে দেখে সুন্দর করে উপস্থাপন করতে হয়। এগুলো মুখস্থ করার মতো কিছু নাই। রিয়ারেন্স একটা এলোমেলো হলে দেখা গেল অনেকগুলো প্রায় অর্ধেকগুলো ভুল চলে যায়। রিয়ারেন্সের ক্ষেত্রে আমরা যে রিয়ারেন্সগুলো দিয়েছি এগুলো তো পড়বেই, কিন্তু এর থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে রিয়ারেন্স পরীক্ষার হলে কীভাবে সাজাবে সেই টেকনিকটা তোমাকে শিখে যেতে হবে। এই সাজানো নিয়ে আমাদের ক্লাস আছে, ইউটিউবে গিয়ে সার্চ দাও, এখানে রিয়ারেন্স লেখার নিয়ম অলওয়েজ আপডেট পেয়ে যাবে। আবার যদি মনে করো আমাদের পিডিএফ কোর্সে যুক্ত আছো, ওইখানে সুন্দর করে পিডিএফ দেওয়া আছে, ওই পিডিএফগুলো কমপ্লিট করে গেলেও রিয়ারেন্সের টপিকটা তোমার কাছে একদমই ক্লিয়ার হয়ে যাবে। পরীক্ষার হলে বাই চান্স মনে করো আমাদের সাজেশন থেকে একটা রিয়ারেন্সও আসলো না, তখন তুমি কি করবে? তুমি বানিয়ে লিখবে। বানিয়ে লিখলে শিক্ষক তোমাকে কত নাম্বার দেবে? বানিয়ে লিখলে কি পুরোটাই সঠিক হবে? এখন রিয়ারেন্সগুলো কিভাবে সাজাতে হয় যদি এই নিয়মটা আমার জানা থাকে, যে প্রথম লাইন খুঁজতে হবে আমাকে এইটা, দ্বিতীয় লাইন এইটা খুঁজতে হবে, 3 নম্বর লাইন এটা খুঁজতে হবে, লাস্টের দিকে গিয়ে এরকম করে দিতে হবে। এই নিয়মটা যখন তোমার জানা থাকবে তুমি যে কোনো রিয়ারেন্স পরীক্ষার হলে আসুক সহজে তুমি লিখতে পারবে। এইভাবে তোমাকে রিডিং পার্ট এবং রাইটিং পার্টের প্রিপারেশন নিতে হবে। মাঝখানে থাকলো 4 এবং 5, এই 4-5 জন্য গ্রামাটিক্যাল রুলস কমপ্লিট করতে হবে, যে ক্লোজ টেস্ট, উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, এগুলো কিভাবে সলভ করতে হয়। প্রথমত নিয়মগুলো শিখবে। নিয়মগুলো শেখার পর বিভিন্ন মডেল কোশ্চেনের উপর নিজে নিজে অ্যাপ্লাই করবে 4 এবং 5 নম্বরে। এইভাবে কিছু মডেলের উপর যখন অ্যাপ্লাই করবে, নিজে নিজে প্র্যাকটিস করবে, দেন বোর্ড পরীক্ষার হলে গিয়ে তুমি ইজিলি এগুলো সলভ করতে পারবে। কিন্তু যদি 10টা 15টা করে মুখস্থ করে যাও, এখান থেকে কখনো তুমি পরীক্ষার হলে কমন পাবে না। যেগুলো রুলস কমপ্লিট করতে হবে এগুলোর জন্য রুলসে পড়ে যেতে হবে। আমরা অলরেডি পিডিএফও দিয়েছি, সেই পিডিএফ থেকে নিয়মগুলো কমপ্লিট করে যাও। ইনশাল্লাহ এই নিয়মগুলো তোমাকে পরীক্ষার হলে 4 এবং 5 নম্বরে অ্যান্সার করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। লাস্ট মোমেন্টে তোমার কাজ হবে, যেটার জন্য তোমাকে রুলস কমপ্লিট করতে হবে ওইটা রুলস কমপ্লিট করো, যেটার জন্য শর্টকাট ফরম্যাট অবলম্বন করতে হবে ওইটা ফরম্যাটগুলো কমপ্লিট করো, যাতে পরীক্ষার হলে প্রশ্ন যেমনই আসুক, ব্যতিক্রমী প্রশ্ন আসলেও তোমাকে আটকাতে না পারে। লাস্ট মোমেন্টে এখন তোমার কাজ এটাই, এইভাবে প্রত্যেকটা শিক্ষার্থী প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো। প্রতি বছর ইংরেজিতে লক্ষ লক্ষ শিক্ষার্থী খারাপ রেজাল্ট করে। ইনশাল্লাহ 26
সালে যদি আমরা একটু কেয়ারফুল থাকতে পারি তাহলে খারাপ রেজাল্ট করবো না। প্রত্যেকটা শিক্ষার্থী আশা করি সামনের এই কয়েক ঘন্টা সময় নিজেকে সেই পর্যায়ে নিয়ে যাবে যেই পর্যায় থেকে আমাকে ইংরেজি কোনো প্রশ্নই মানে ব্যতিক্রমী প্রশ্ন হলো যাতে আটকাতে না পারে। প্রত্যেকটা শিক্ষার্থী এটা মাথায় রাখবে এবং সেই অনুযায়ী পরীক্ষার প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবে। লাস্ট মোমেন্টে ফাইনাল সাজেশনের জন্য যারা এখনও আমাদের এইচএসসি 26 ফাইনাল সাজেশন কোর্সে যুক্ত হন খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।